ইনভেস্টিগেশন করে সৌজু যে রিপোর্টগুলো এনেছিল সেগুলো জিংয়ান শিয়াংকে পড়ে শোনায়। তবে সেখানে সেই একই জিনিস লেখা ছিল। প্রথমে ফ্যাং নিজের বাবাকে মেরেছে, তারপরে শাস্তিস্বরূপ চাংলেই ফ্যাংকে মেরে দিয়েছে। এগুলো তো শিয়াং কিছুতেই বিশ্বাস করে না এবং বলে, আমি আপনাকে সত্যিটা খুঁজে বের করার জন্য বলেছি, এগুলো তো মিথ্যা। তবে জিংয়ানের মতে এগুলোই সত্যি, যে তোমার ভাই তোমার বাবাকে মেরে ফেলেছে। শিয়াং এতে রেগে জিংয়ানকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয় এবং অনেক বেশি কান্না করতে থাকে। বাইরে গিয়ে জিংয়ান সৌজুকে অর্ডার দেয় কিছু পেস্ট্রি বানানোর জন্য শিয়াংয়ের জন্য। তবে হ্যাঁ, সেগুলো যেন একটু কিউট হয়, যাতে শিয়াংয়ের মন ভালো হয়ে যায়। অন্যদিকে আমরা ফ্যাংকে দেখতে পাই, যার জ্ঞান ফিরে আসে। সবাই মিলে ফ্যাংকে ঘিরে ধরে। ফ্যাং এখানে একে একে সবাইকেই চিনতে পারে। ফ্যাং ইশিয়াওকেও চিনতে পারে, তবে সেটা নিজের ভালোবাসা হিসেবে নয়, বরং শত্রু হিসেবে। ইশিয়াও বাইরে থেকে লুকিয়ে ফ্যাংকে দেখছিল। তখনই ফ্যাং সেখানে ইশিয়াওকে দেখে ফেলে। ইশিয়াওকে দেখে ফ্যাং তো অনেক বেশি রেগে গিয়ে ওকে মারার জন্য যেতে শুরু করে। তবে তখন ইশিয়াওকে নিয়ে লেডি আন বাইরে চলে আসে এবং ইশিয়াওকে ফ্যাংয়ের থেকে দূরে চলে যেতে বলে, কারণ এরকম চলতে থাকলে ফ্যাং কোনো দিন ইশিয়াওকে মেরে দেবে এবং ফ্যাংয়ের স্মৃতিশক্তি ফিরে আসার সম্ভাবনাও নেই। অন্যদিকে ঘরের ভিতরে লিংয়ের বাবা এবং লু মিলে ফ্যাংকে সমস্ত সত্যিটা জানায়, যে ইশিয়াও ওর ভালোবাসার মানুষ, কোনো শত্রু নয়। কিছু সমস্যার জন্য ফ্যাংয়ের মেমোরি লস হয়েছে, তাই ইশিয়াওর কথা ওর মনে নেই। তবে তারপরও এগুলো ফ্যাংয়ের বিশ্বাস হতে চায় না। অন্যদিকে ইশিয়াও মন খারাপ করে ফ্যাংয়ের কথাই চিন্তা করছিল, যে ওকে কি সত্যি ফ্যাংকে ছেড়ে চলে যাওয়া লাগবে। লু হাল ছাড়ে না। ফ্যাংয়ের স্মৃতি মনে করানোর জন্য ও ফ্যাংয়ের সাথে ইশিয়াওয়ের মতো আচরণ করতে থাকে। ইশিয়াও যেভাবে কথা বলতো ঠিক সেভাবেই কথা বলতে থাকে। ফ্যাং এতে অবাক হয়। এখানে লু তো সেই শিয়ালের মূর্তিও বানিয়েছিল, তবে দেখে বোঝার কায়দা ছিল না এটা আসলে কিসের মূর্তি। লু এতে শিয়ালের মতো ডাক দেয়। ফ্যাং বলে, থাক, আমি বুঝতে পেরেছি। বাইরে থেকে সবকিছুই ইশিয়াও দেখছিল। অন্যদিকে কোনো এক কারণ নিয়ে জিংয়ান অনেক বেশি রেগেছিল। তখন সেখানে শিয়াং চলে আসে। শিয়াংকে আসতে দেখে সমস্ত দাসদাসীরা নিজেদের মুখ নিচু করে নেয়। শিয়াংয়ের কারণ জিজ্ঞেস করলে উত্তরে এক দাস বলে, আপনি রাজকুমার ঝেনের স্ত্রী, তাই আমরা সামান্য দাস হয়ে আপনার মুখ দেখতে পারি না। জিংয়ান এটা শুনে রেগে যায় আর বলে, ও রাজকুমার ঝেনের স্ত্রী নয়, ওদের ডিভোর্স হয়ে গিয়েছে। এখন থেকে ওকে যে রাজকুমার ঝেনের স্ত্রী বলে সম্বোধন করবে তাকে আমি নিজের হাতে শাস্তি দেব। শিয়াংকে দেখে জিংয়ানের রাগ মুহূর্তেই ভ্যানিশ হয়ে যায়। মাটিতে পড়ে থাকা একটা ফুল নিয়ে শিয়াং বলে, এটা আমার পছন্দ হয়েছে। জিংয়ান বলে, এখানে অনেক ভালো ফুল রয়েছে, তুমি সেগুলো নাও, মাটিতে পড়ে থাকা ফুল নেওয়ার দরকার নেই। তবে শিয়াং কোনো কথা না শুনে জিংয়ানকে ওই ফুলটা ওর মাথায় গুজে দেওয়ার জন্য বলে। আসলে জিংয়ান শিয়াংয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিল এবং শিয়াংও সেই বিষয়টার ফায়দা তুলে নিজের বাবা এবং ভাইয়ের প্রতিশোধ নেওয়ার চিন্তা করছিল। এমপ্রেস জিং ঝেনকে ডেকে পাঠায় এবং বলে, সারাজ্যের রাজা মারা গিয়েছে, রাজকুমার ফ্যাংও বেঁচে নেই, তাই সারাজ্য দখল করা এখন অনেক বেশি সহজ। আমি চাই তুমি সেখানে আক্রমণ করো। ঝেন বলে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। এমপ্রেস জিং এতে খুশি হয়ে এই মাসের এক্সট্রা 2টা অ্যান্টিডোট ঝেনকে দিয়ে দেয় এবং বলে নিজের কাজ ভালোভাবে করবে। হুয়াং নামে যে লোক, যার স্মৃতি হারিয়ে গিয়েছে ফ্যাংয়ের মতো, সে একটি গাছের নিচে বসে থাকতো। ইশিয়াও সেই গাছে লম্বা কাটা কিছু চিহ্ন দেখতে পায়। লেডি আন সেখানে আসলে ইশিয়াও তাকে এই কাটা চিহ্নগুলোর বিষয়ে জিজ্ঞেস করে। লেডি আন বলে, হুয়াংয়ের স্ত্রী মারা গিয়েছে 3 মাস হয়েছে, 3 মাসে 90 দিন। সে প্রত্যেক দিন বসে এই 90 দিনের 90টা ডাক কেটেছে এই গাছটার উপরে। ইশিয়াও বুঝতে পারে তার মানে হুয়াং নিজের স্ত্রীকে ভুলে যায়নি, হুয়াংয়ের নিজের ভালোবাসার কথা মনে আছে। তার মানে এখনো সম্ভাবনা আছে ফ্যাংয়ের স্মৃতি মনে পড়ানোর। চেংয়ান মন্ত্রী শেনুকে ইনভেস্টিগেশন করার জন্য বলেছিল, তবে সে ইনভেস্টিগেশন করে আবারও সেই একই কথা চেংয়ানকে শোনায়। চেংয়ান বলে, আমি আপনার কাছে এগুলো শুনতে চাইনি, বরং সত্যিটা জানতে চেয়েছি। এদিকে ইশিয়াও সরাসরি চলে আসে ফ্যাংয়ের সাথে দেখা করতে। ফ্যাং ওকে দেখে আবারও রেগে যাচ্ছিল। ইশিয়াও সবাইকে বাইরে চলে যাওয়ার জন্য বলে। ও ফ্যাংয়ের সাথে আলাদা করে কিছু কথা বলতে চায়। এতে সবাই মিলে বাইরে চলে আসে। ইশিয়াও ভিতরে ফ্যাংয়ের সাথে কথা বলছিল,
এবং বলে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তুমি আমাকে ঘৃণা করলেও আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। ফ্যাং ওর দিকে তলোয়ার তাক করে। ইশিয়াও বলে তোমার ভালোর জন্য যদি আমাকে মরতেও হয় তাহলেও আমি রিগ্রেট ফিল করব না, তুমি চাইলে আমাকে মারতে পারো। বলে ইশিয়াও ইচ্ছে করেই তলোয়ারটা নিজের বুকে ঢুকিয়ে নেয়। এটা দেখে ফ্যাং হতবাক হয়ে যায়। কেন জানি না ফ্যাংয়েরও অনেক বেশি কষ্ট হচ্ছিল। ইশিয়াও এটা বুঝতে পারে এবং ফ্যাংকে বলে দেখো তোমার নিজেরই কষ্ট হচ্ছে। ফ্যাং না চাইতেও অনেক বেশি কষ্ট পাচ্ছিল এবং ফ্যাং নিজেও এটা বুঝতে পারছিল না কেন ওর এমন হচ্ছে। ইশিয়াও তো ওর শত্রু, তাহলে ইশিয়াওকে তো ওর মেরে ফেলা উচিত, কিন্তু ও কেন ইশিয়াওকে মারতে পারছে না। এরপরই ফ্যাং নিজেকে একটি শুনশান মরুভূমিতে ইমাজিনেশন করে। তখন ওর কাছে ইশিয়াও এসে ওকে পুরনো কথা মনে করতে বলে। ফ্যাংয়ের তখন ওদের আগের সমস্ত স্মৃতি মনে পড়ে যায়। সবকিছু মনে পড়তে ফ্যাং বুঝতে পারে ও কত বড় ভুল করেছে। ইশিয়াওকেও নিজের হাতে কষ্ট দিয়েছে। ফ্যাংয়ের স্মৃতি ফিরে এসেছে, এটাতে ইশিয়াও অনেক খুশি হয়ে যায়। তবে ফ্যাং অনেক কান্না করতে থাকে কারণ ও ইশিয়াওকে কষ্ট দিয়েছে। ইশিয়াও ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এরপর আমরা সৌজুকে লুকিয়ে রান্নাঘরে আসতে দেখি, যেখানে অনেকগুলো পেস্ট্রি ছিল। এবার ঝেনের কাছে গোপনে চিঠি পাঠানোর জন্য সৌজু ওই পেস্ট্রিতে গর্ত খুঁড়ে তার ভিতরে একটা চিরকুট রেখে দেয়। তবে তখনই সেখানে জিংয়ান এবং শিয়াং চলে আসে। সৌজু এতে ভয় পায় না, বরং ওদেরকে বলে দেয় ও খাবারগুলো চেক করার জন্য এসেছিল। তবে শিয়াং সেখানে পেস্ট্রির গুঁড়ো পড়ে থাকতে দেখে। এতে শিয়াংয়ের সন্দেহ হয়। শিয়াং একে একে সেই পেস্ট্রিগুলো চেক করতে থাকে এবং অবশেষে সেই চিরকুট রাখা পেস্ট্রিটা খুঁজে পেয়ে যায় এবং জিংয়ানকে সেটা দেখায়। সাথে সাথে সৌজুকে বন্দি করা হয় জিংয়ানের আদেশে। এরপর দেখা যায় জিংয়ান ঝেনকে সেখানে ডেকে পাঠায়। তখন সেখানে সৌজুকে নিয়ে আসা হয়। সৌজুর এই অবস্থা দেখে জেন অনেকটা অবাক হয়ে যায়। জিংয়ান বলে সৌজু বলেছে ও নাকি তোমার হয়ে গুপ্তচরের কাজ করত। জেন এটা পুরোপুরি অস্বীকার করে এবং সৌজুকে বলে আপনার সাথে আমার কিসের শত্রুতা, আপনি কেন শুধু শুধু আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। সৌজু ও জেনকে বাঁচাতে এটাই বলে দেয় যে ওর সাথে জেনের কোনো সম্পর্ক নেই। জিংয়ান তখন জেনের কাছে এসে জেনের দিকে তলোয়ার এগিয়ে দেয় এবং নিজের হাতে সৌজুকে মেরে ফেলার জন্য বলে। এবার এটা জেনের কাছে মোটেই সহজ ছিল না। সৌজু জেনকে বাঁচানোর জন্য নিজে থেকেই তলোয়ার নিজের বুকে ঢুকিয়ে নেয়, যার জন্য ঝেন তো বেঁচে যায়, তবে ঝেনের অনেকটা খারাপ লাগছিল। জিংয়ান ঝেনকে বলে তুমি কি জানো সৌজুকে ধরিয়ে দিতে কে সাহায্য করেছে? আর কিছু বলার আগেই শিয়াং বলে দেয় আমি সাহায্য করেছি সৌজুকে ধরিয়ে দেওয়ার জন্য। এটা শুনে জেন আরও বেশি অবাক হয়ে যায়, তবে বেশি কোনো রিয়াক্ট না করে সেখান থেকে চলে যায়। শিয়াংয়ের অনেক বেশি খারাপ লাগছিল কারণ এই প্রথমবার ওর জন্য কেউ মারা গিয়েছে। তবে শিয়াংকে সবকিছু করতেই হতো জিংয়ানের বিশ্বাস অর্জন করতে। তখন জিংয়ান সেখানে আসে এবং শিয়াংকে বলে আজকে যেভাবে তুমি আমার পাশে থেকেছো সব সময় আমি তোমাকে নিজের পাশে চাই। শিয়াং এখানে বলে তার জন্য আমারও কিছু চাই আপনার কাছ থেকে। জিংয়ান জিজ্ঞেস করে কি? শিয়াং বলে আমি চাই আপনি চাংলে এবং চাংলের বাবাকে মেরে ফেলুন। জিংয়ান বলে ঠিক আছে, তাহলে এটাই ডিল। এদিকে ইশিয়াও এবং ফ্যাং একে অপরের সাথে কথা বলছিল। লু নিজের বাকি সঙ্গীদেরকে খোঁজার জন্য স্টর্ম অ্যালায়েন্স থেকে বাইরে বের হয়েছিল, তবে ধরা পড়ে গিয়েছে। এবার স্টর্ম অ্যালায়েন্সের নিয়ম অনুযায়ী বাইরে যাওয়ার জন্য ওকে 50টা চাবুকের আঘাত খেতে হবে, তাই ওকে পানিশমেন্ট দেওয়া হচ্ছিল। লুয়ের অনেক বেশি কষ্ট হচ্ছিল। এই খবর পেয়ে সেখানে ফ্যাং এবং ইশিয়াও ছুটে আসে। তবে এল্ডার লেয়ের কাছে সব থেকে বড় হচ্ছে নিয়ম পালন করা। এখনও লুকে 25টা চাবুকের আঘাত খেতে হবে। ফ্যাং তাকে বোঝানোর চেষ্টা করে যে লু এই নিয়মের বিষয়ে জানতো না, তাই এবারের মতো যেন সে লুকে ক্ষমা করে দেয়। ইশিয়াও তাকে বোঝায়। এল্ডার লে এতে রাজি হয়, তবে এরকম ভুল যেন আর কখনো না হয় এই বিষয়ে ওয়ার্নিং করে দেয়। চেংয়াংয়ের আদেশে মন্ত্রী শে নিউ রাজা এবং ফ্যাংয়ের মৃত্যুর বিষয়ে ইনভেস্টিগেশন করে সেই একই কথা চেংয়ানকে শোনায়, যেটা সবার মধ্যে গুজব ছড়ানো হয়েছে। চেংয়াং বলে আমি আপনার কাছে এটা শুনতে চাইনি, বরং সত্যিটা শুনতে চেয়েছি। আপনি তো ঘুরে ফিরে সেই একই কথা আমাকে বলছেন। আচ্ছা আপনি আমাকে এটা বলুন, ওই দিন ইম্পেরিয়াল গার্ডরা কোথায় ছিল?
মন্ত্রী শেনু বলে, আসলে কেউ একজন তাদেরকে আদেশ দিয়েছিল ছুটিতে চলে যাওয়ার জন্য। চেংয়াং বলে, তাদেরকে কে কে আদেশ দিতে পারতো আমার বাবা ছাড়া? মন্ত্রী শেনু ভয়ে ভয়ে বলে, শুধুমাত্র একজনই পারত। চেংয়াং বুঝে যায় এবং বলে, বাবা ছাড়া ইম্পেরিয়াল গার্ডদেরকে আদেশ দিতে পারত একমাত্র আমার মা। মন্ত্রী শেনু ভয়ে ভয়ে ক্ষমা চাইতে শুরু করে এবং বলে, হ্যাঁ। এদিকে এল্ডার জাও এল্ডার লেইকে বোঝানোর চেষ্টা করে, ফ্যাংকে মোটেই এখানে আটকে রাখা উচিত হবে না। ফ্যাংয়ের অনেক দায়িত্ব আছে, সেগুলোও ফ্যাংকে পালন করতে হবে। তবে এল্ডার লের কাছে নিয়ম সবথেকে বড়, সে কখনোই নিয়ম ভাঙতে চায় না। অন্যদিকে ফ্যাং লুয়ের কাটা জায়গায় মলম লাগাচ্ছিল, তখন সেখানে এল্ডার জাও চলে এসে বলে, এল্ডার লেইকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, তাও সে রাজি হয়নি। ফ্যাং বলে, কোনো ব্যাপার না, এখান থেকে বের হওয়ার আমি কোনো রাস্তা ঠিকই খুঁজে নেব। এল্ডার জাও বলে, তুমি কি আবার এল্ডার লেইকে মেরে ফেলার প্ল্যান করছো নাকি? ফ্যাং বলে, মোটেই না, যে আমার প্রাণ বাঁচিয়েছে তার ক্ষতি আমি কি করে করতে পারি? আমি কখনোই তার ক্ষতি করব না। এল্ডার জাও চিন্তিত হয়ে নিজের ঘরে চলে আসে, যেখানে আমরা ডংশিকে দেখতে পাই। এল্ডার জাও চিন্তিত স্বরে বলে, ফ্যাংয়ের সাথে কথা বলে যা বুঝলাম, সে এল্ডার লেইকে মারতে চায় না। তাহলে এখন আমাদের প্ল্যানের কি হবে? তুমি নিজের প্রতিশোধ কি করে নেবে, আর আমি এখান থেকে কি করে বের হতে পারবো? এল্ডার লেইকে আজকে রাতের মধ্যে আমাকে যে করেই হোক মেরে ফেলতে হবে। আর যেহেতু ফ্যাং আমাদের কোনো কাজের না, তাই ওকেও মেরে দেব। ডংশি এতে রাজি হয়ে যায়। এমপ্রেস জিং জানতে পারে শিয়াংয়ের জন্য সৌঝুকে জিংয়ান মেরে ফেলেছে। সে বুঝতে পারে যে তার ছেলের মাথাটা শিয়াং খেয়ে নিচ্ছে, তাই তখন তার গাইডকে আদেশ দেয় শিয়াংকে মেরে ফেলার জন্য। অন্যদিকে জিংয়ান শিয়াংয়ের দাসীকে সারাজ্য থেকে এনে দিয়েছিল, যাতে শিয়াংয়ের মন কিছুটা হলেও ভালো থাকে। এরপর দেখা যায় এরা তিনজন এল্ডার জাওকে নিয়ে সন্দেহ করছিল। এল্ডার জাওয়ের কথায় ওরা বুঝতে পেরেছিল হয়তো সে এল্ডার লেইকে কোনো এক কারণে মেরে ফেলতে চায়। স্টর্ম অ্যালায়েন্স যারা পাহারা দিচ্ছিল তাদেরকে এল্ডার জাওয়ের লোকেরা মেরে দেয় এবং নিজেদের মিশন স্টার্ট করে দেয়। এল্ডার লেই যখন এই বিষয়ে জানতে পারে তখন সেখানে চলে আসে, তবে আগে থেকে সেখানে ফাঁদ পাতা ছিল, যার জন্য এল্ডার লের অর্ধেক লোকেরাই সেখানে বন্দী হয়ে যায়। তখন সেখানে এল্ডার জাও চলে আসে। এল্ডার লেই অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি? এল্ডার জাও বলে, হ্যাঁ ঠিকই ধরেছ, আমি আজ তোমাকে এখানে মেরে আমি মুক্ত হয়ে যাব। আমাকে স্টর্ম অ্যালায়েন্স আর বন্দি থাকতে হবে না। দূর থেকে ডংশি এল্ডার লেইকে মারার জন্য তীর তাক করে, তবে তীর মারতে গেলে ওপাশ থেকে একটা তীর এসে ওর তীরটাকে ফেলে দেয়। ফ্যাং এবং ইশিয়াও সেখানে চলে আসে। পরক্ষণে দেখা যায় ওদেরকে বন্দি করা হয়, যেখানে এল্ডার লেই ডংশিকে জিজ্ঞেস করে, এল্ডার যাও না হয় এখান থেকে মুক্তি পাওয়ার জন্য সবকিছু করেছে, তুমি কেন এগুলো করেছো? ডংশি বলে, এগুলো আমি প্রতিশোধ নেওয়ার জন্য করেছি। আমি এখনো ভুলিনি আমার জন্ম না হওয়া আমার সন্তানকে মেরে ফেলেছে ওরা, আমার স্বামীকে মেরে ফেলেছে। ফ্যাংয়ের বাবাই তো এর জন্য দায়ী, সেই তো স্টর্ম অ্যালায়েন্সে আক্রমণ করিয়েছিল, এমনকি আপনার ছেলেও তো মারা গিয়েছে, তারপর আপনি ফ্যাংকে মারেননি। আমি ফ্যাংকে নিজের হাতে মারতে চাই, তবে আপনি জীবিত থাকলে সেটা কখনোই সম্ভব হতো না, তাই আমি আপনাকে মারতে চেয়েছি। এল্ডার লেই বলে, তুমি ভুল বুঝেছ, ফ্যাংয়ের বাবা এটা করেনি, বরং অন্য কেউ করেছে। এতদিন ধরে আমিও ভুল বুঝেছিলাম। এল্ডার লেই এল্ডার জাওকে বলে, ডংশি না হয় শিক্ষিত না, কিন্তু তুমি তো শিক্ষিত, তুমি কি করে এরকম অবুঝের মতো কাজ করলে? এল্ডার জাও রেগে যায় আর বলে, তুমি নিজের নিয়মের বেড়া জালে আমাদেরকে বন্দি করে রেখেছ, আমি শুধু সেখান থেকে মুক্ত হতে চেয়েছি। এটা শুনে এল্ডার লেই অনেক কষ্ট পায়, কারণ সে তো চেয়েছিল তাদের স্টর্ম অ্যালায়েন্সে পরিবারটা যেন কখনো না ভাঙে, এই জন্যই সেই নিয়মগুলো করেছিল। এল্ডার লেই অনেকটা অসুস্থ হয়ে যায়। তখন ফ্যাং এসে এল্ডার জাওকে মুক্ত করে দেয়, যাতে এল্ডার জাও তার চিকিৎসা করে, এবং এল্ডার জাও ঠিক সেটাই করে, এল্ডার লে চিকিৎসা করে। এল্ডার লেই বলে, তুমি তো আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, তাহলে বাঁচালে কেন? এল্ডার জাও বলে, এখন আমি বুঝতে পেরেছি, তোমাকে মেরে ফেললেও কিছু বদলাবে না। ইশিয়াও সবাইকে বোঝায় যে এতে এল্ডার লের কোনো দোষ নেই, এল্ডার লে চেয়েছে যাতে ওনাদের পরিবারটা কখনো না ভেঙে যায়, তাই এই নিয়মগুলো করেছে। ফ্যাং ডংশির কাছে এগিয়ে গিয়ে তলোয়ার দেয় এবং বলে, তুমি চাইলে আমাকে মেরে এখন নিজের প্রতিশোধ নিয়ে নিতে পারো,
তবে দংশি এটা করে না। ফ্যাং বলে, যদিও আমি আমার বাবাকে পছন্দ করি না, তারপরও সে তো আমার বাবা, আর আমি জানি সে স্টর্ম অ্যালায়েন্সে অ্যাটাক করেনি কখনো, এটা অন্য কারোর কাজ, আর আমি সেটা প্রমাণ করেই ছাড়বো। দংশি বলে, ঠিক আছে, আমি অপেক্ষা করব। এল্ডার লেই বুঝতে পেরেছিল তার এত কড়াকড়ি নিয়মের জন্য সবাই অনেকটা বিরক্ত। তো সে সেখান থেকে চলে যায় এবং আজকের মতো মিটিং শেষ হয়ে যায়। ইশিয়াও এবং ফ্যাং নিজেদের রুমে চলে আসে। ইশিয়াও এখানে ফ্যাংকে জড়িয়ে ধরে। শিয়াং গোসল করতে করতে জিংয়ানের কথাই ভাবছিল। জিংয়ানের কথায় শিয়াং বুঝতে পারে যে জিংয়ান 7 রাজ্যের উপরে অ্যাটাক করার পরিকল্পনা করছে। জিংয়ান বলে, তো তাতে কি হয়েছে? ওখানে তো তোমার আপনজন বলতে আর কেউই নেই, তাই না? শিয়াং বলে, কিন্তু ওখানে অনেক নিষ্পাপ মানুষরা আছে, নিষ্পাপ বাচ্চারা আছে। তবে জিংয়ান ওর কথায় তেমন একটা পাত্তা দেয় না, কারণ এসব বিষয়ে জিংয়ান নয় বরং এমপ্রেস জিং সামলাবে। শিয়াং রেগে বলে, আপনি এই রাজ্যের রাজা হলেও আপনার মায়ের তুরুপের দাস আপনি। আপনার মায়ের কাছে আপনার সিদ্ধান্তের কোনো রকম মূল্যই নেই। জিংয়ান রেগে শিয়াংয়ের গলা চেপে ধরে। শিয়াং বলে, আমি ভুল কি বলেছি? চলুন একটা বেট ধরা যাক। আজকে রাতে আপনার মা আমাকে মারতে লোক পাঠাবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সিদ্ধান্তের কোনো মূল্য আপনার মায়ের কাছে আছে কি নেই। এতে জিংয়ান রাজি হয়ে যায়। তো সিন বর্তমানে চলে আসে। তখন আমরা দেখতে পাই কিছু কালো কাপড় পরা এমপ্রেসের লোকেরা আসে শিয়াংকে মারার জন্য। তবে উল্টো দিক থেকে জিংয়ানের লোকেরা এসে ওদেরকে কচুকাটা করে। জিংয়ান সেখানে চলে আসে এবং এমপ্রেসের যে প্রধান গার্ড ছিল তাকে বন্দি করা হয়েছিল। জিংয়ান নিজের হাতে তলোয়ার দিয়ে সেই গার্ডের মাথা কেটে দেয়। এরপর ভিতরে চলে আসে, যেখানে শিয়াং আগে থেকে গোসল করে সুন্দর করে রেডি হয়েছিল। শিয়াং বলে, তাহলে আমি বেড জিতেই গেলাম। জিংয়ান কোনো কথা না বলে ওকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। এল্ডার লেই মন খারাপ করে বসেছিল। তখন ফ্যাং এবং ইশিয়াও তার সাথে দেখা করতে আসে। এখানে ফ্যাং তাকে সান্ত্বনা দেয়। এল্ডার লেই ফ্যাংকে ধন্যবাদ জানায় এবং বলে, তোমরা আমার চোখ খুলে দিয়েছো, তাই আমি তোমাদেরকে আর এখানে বন্দি করে রাখবো না, তোমাদেরকে এখান থেকে যাওয়ার পারমিশন দিচ্ছি। লিংয়ের বাবা চলে যাওয়ার আগে লেডি আনকে গুড বাই জানাতে আসে, যেখানে আমরা লেডি আনকে দেখি সে মাশরুম দিয়ে নতুন একটা এক্সপেরিমেন্ট করছিল এবং সেটা নিজে খেয়ে নেয়। এখানে সে জোর করে লিংয়ের বাবাকেও সেটা খাইয়ে দেয়, তবে পরক্ষণেই দুজনের মুখ থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। পরে দেখা যায় দুজনে পাগলের মতো হা হা করে হাসতে হাসতে বেরিয়ে আসে। আসলে এটা লেডি আনের ভুলভাল এক্সপেরিমেন্টেরই সাইড ইফেক্ট। অন্যদিকে চাংলে এবং চাংলের বাবাকে দেখতে পাই। দিন দিন চাংলের বাবার লোভ যেন আরো বেশি বেড়ে যাচ্ছিল। সে এবার চাংলেকে রাজা বানানোর পরিকল্পনা করতে শুরু করে। তার জন্য প্রথমে চেংইয়ানকে তাদের রাস্তা থেকে সরাতে হবে। এমপ্রেস চেংইয়ানের বিয়ে দেবে বলে চেংইয়ানকে বিভিন্ন পাত্রীর ছবি দেখাতে থাকে। তবে চেংইয়ান সেদিকে পাত্তা না দিয়ে নিজের মাকে জিজ্ঞেস করে, আমার বাবার মৃত্যুর পিছনে আসলেই কি আমার ভাইয়ার হাত আছে? এমপ্রেস তখন রেগে যায় আর বলে, তোমার জন্য আমি এত কিছু করছি আর তুমি কি না আমাকেই প্রশ্ন করছো? তুমি রাজা হয়েছ, তাতে কি হয়েছে? আমি যা বলবো তোমাকে এখনো তাই করতে হবে, কারণ আমি তোমার মা, তুমি আমার আদেশ ফেলতে পারবে না। এদিকে এরা তিনজন স্টর্ম অ্যালায়েন্স থেকে বেরিয়ে আসে। অনেক খোঁজাখুঁজির পরে বাকিদেরকে খুঁজে পেয়ে যায়। ফ্যাং জিজ্ঞেস করে, বাকিরা কোথায়? এখানে তো শুধু তোমরা। এটা শুনে ওদের মুখ কালো হয়ে যায় এবং ওরা সরাসরি ফ্যাংকে বাকি লোকদের ফিউনারেলের সামনে নিয়ে যায়। ফ্যাংয়ের আর বুঝতে বাকি থাকে না যে ওরা মারা গিয়েছে। এতে ফ্যাং অনেক বেশি কষ্ট পেতে থাকে ওদের স্মৃতিগুলো মনে করে। ফ্যাং অনেকটা ভেঙে পড়ে। এখানে লুতো পুরো কান্নাই করে ফেলে। এমপ্রেস জিং রেগে মেগে জিংয়ানের কাছে আসে। তখন জিংয়ান চিল করে খাবার খাচ্ছিল। এমপ্রেস জিং রেগে জিজ্ঞেস করে, ওই সামান্য মেয়েটার জন্য তুমি আমার গার্ডকে কেন মেরে ফেললে? তবে জিংয়ান সেসবে পাত্তা দেয় না আর বলে, আমি এখানকার রাজা, আমার যা ইচ্ছা আমি তাই করব। তখন সেখানে শিয়াং চলে আসে। শিয়াংকে দেখে এমপ্রেস আরও রেগে যায়। জিংয়ান শিয়াংকে নিজের কাছে ডাকে এবং পাশে বসিয়ে শিয়াংকে নিজের হাতে খাওয়াতে থাকে, যেটা দেখে এমপ্রেস আরও বেশি রেগে যায় আর বুঝতে পারে যে তার ছেলে এখন পুরোপুরি শিয়াংয়ের বশে। এমপ্রেস জেনকে ডেকে পাঠায় এবং বলে, তুমি যদি আমাকে নিজের সত্যিকারের মা ভেবে থাকো কখনো, তাহলে ছেলের দায়িত্ব পালন করো, ওই শিয়াংকে মেরে ফেলো, এটাই আমার আদেশ।
জেন এতে বলে আপনি যা বলবেন তাই হবে। জেন পরক্ষণে শিয়াংয়ের সাথে দেখা করতে যায় এবং টেবিলের উপরে থাকা চাকুটি তুলে নেয়। চাকু হাতে জেন শিয়াংয়ের দিকে এগোতে শুরু করে। শিয়াং জিজ্ঞেস করে আপনি কি আমাকে মেরে ফেলতে এসেছেন? জেন বলে না, আমি তোমাকে মারতে চাই না, তবে আমি তোমাকে পালাতে সাহায্য করব। এখনই তুমি এখান থেকে পালিয়ে যাও, না হলে তোমার জীবন বিপদে আছে। এমপ্রেস তোমাকে ছাড়বে না। আমি তোমার ভালোর জন্য এসব কিছু বলছি। তবে শিয়াং হেসে উড়িয়ে দেয় এবং বলে আমি কোথাও যাব না। জেন রেগে বলে আমি তোমাকে মারতে চাইনি প্রথমে, তবে তুমি আমাকে বাধ্য করলে। বলেই সে চাকুটা দিয়ে শিয়াংকে মারতে যাবে, তার আগে সেখানে একজন সার্ভেন্ট চলে আসে, যার জন্য জেন আর শিয়াংকে মারতে পারে না এবং শিয়াং সেখান থেকে চলে যায়। মন্ত্রী সে নু গ্যারেজে করে রাতের বেলা বাড়িতে ফিরছিল, তবে সে গ্যারেজ থেকেই তাকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে চলে যায়। পরে দেখা যায় ওকে আর অন্য কেউ নয়, বরং ফ্যাং কিডন্যাপ করেছে। ফ্যাংকে দেখে মন্ত্রী সেন তো নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। পরক্ষণে সে কান্না করে বলতে থাকে আমি কিছুই জানি না, আমাকে ছেড়ে দিন। ফ্যাং বলে যদি তুমি কিছু না জেনেই থাকবে তাহলে তোমাকে বাঁচিয়ে রেখে লাভ নেই, কারণ তুমি তো ইউজলেস। সেনও বলে না না, আপনি ভুল বুঝছেন, আমি ইউজলেস না, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। ফ্যাং এতে একটা ডেভিল স্মাইল দেয়। পরে দেখা যায় সেনু চেংয়ানের কাছে এসে ফ্যাংয়ের বিষয়ে জানায় যে আজ রাতেই ফ্যাং ওর সাথে দেখা করতে চেয়েছে। এটা শুনে চেংয়ান খুশি হয়ে যায় এবং এই বিষয়ে যেন অন্য কেউ না জানতে পারে সেটা সেনুকে খেয়াল রাখতে বলে। জিংয়ান শিয়াংয়ের জন্য অনেক বড় বড় প্যালেসের আয়োজন করছিল, তবে শিয়াংয়ের এগুলো একদমই পছন্দ হয় না। জিংয়ান সবসময় নিজের রাজ্যের কাজবাজ ফেলে এসব নিয়েই পড়ে থাকে। এটাতে শিয়াং বেশ রেগে যায় এবং রাগ করে সেখান থেকে চলে যায়। এমপ্রেস জেনের উপরে রেগেছিল যে সামান্য শিয়াংকেই তো মারতে দিয়েছিলাম, সেটাও তুমি পারলে না। জেন তার কাছে ক্ষমা চায় এবং বলে আসলে ইম্পেরিয়াল গার্ডরা জিংয়ানের আদেশে শিয়াংকে পাহারা দিচ্ছে, যার জন্য আমি ওকে মারতে পারিনি। তবে আপনি যদি কোনোভাবে ইম্পেরিয়াল গার্ডদেরকে প্রাসাদ থেকে সরিয়ে দেন তাহলে আমি ওকে মারতে পারবো। এমপ্রেস যদিও রেগেছিল তারপরও সে রাজি হয়ে যায়, তবে ঝেনের মনে অন্য কোনো প্ল্যান চলছিল। রাতের বেলা চেংয়ান আসে ফ্যাংয়ের সাথে দেখা করার জন্য। ইসিয়াও দরজা খুলে দেয় এবং চেংয়াংকে বলে তোমার ভাই ভিতরে অপেক্ষা করছে। চেংয়াং ভিতরে চলে আসে। ফ্যাং ওকে দেখে নিজের হাত এগিয়ে দেয় জড়িয়ে ধরার জন্য। চেংয়াংও ফ্যাংকে গিয়ে জড়িয়ে ধরে। চেংয়ান বলে আমি জানতাম ভাইয়া তুমি বেঁচে আছো, কারণ তুমি আমাকে বলেছিলে একদিন যতক্ষণ না আমি তোমার লাশ নিজের চোখে দেখব ততক্ষণ যেন আমি বিশ্বাস না করি যে তুমি মারা গেছো। এজন্যই আমার বিশ্বাস ছিল তুমি ফিরে আসবে। ফ্যাং বলে তুমি বড় হয়ে গিয়েছো, তোমাকে দেখে গর্ববোধ হচ্ছে যে তুমি আমার ভাই। চেংয়াং বলে আমি জানি তোমাকে ফাঁসানোর পিছনে আসলে আমার মা জড়িত আছে। ফ্যাং বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ, শুধু তোমার মাই নয়, চাংলে এবং চাংলের বাবাও। চেংয়াং বলে সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরে আমি আমার মাকে নিয়ে অনেক দূরে চলে যাব। ভাইয়া তুমি আমাকে কথা দাও যে তুমি আমার মায়ের কোনো ক্ষতি করবে না। আসলে আমার মাই তো আমার জন্য এসব কিছু করেছে, দরকার হয় তুমি আমাকে শাস্তি দিও। ফ্যাং এটা শুনে বলে তুমি এসব কি বলছো, তুমি নির্দোষ, তোমাকে আমি কেন শাস্তি দিতে যাব? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম। শিয়াং মন খারাপ করে বসেছিল, যেটা দেখে জিংয়ান রেগে দাসদাসীদেরকে জিজ্ঞেস করে শিয়াংকে কে রাগিয়েছে। জিংয়ানকে বলে দেয় ঝেন ওকে মারতে এসেছিল। এতে গার্ডেরা ঝেনকে সেখানে ধরে নিয়ে আসে। জিংয়ান রেগে জিজ্ঞেস করে শুনলাম তুমি নাকি শিয়াংকে মারতে এসেছিলে, তো তুমিও কি সেই গার্ডদের মতো আমার হাতে মরতে চাও নাকি? জেন অস্বীকার করে বলে আমি কখন ওকে মারতে গেলাম, আমি ওকে মারতে যাইনি। এটা শুনে শিয়াং রেগে জিংয়ানের তলোয়ার দিয়ে ঝেনকে সেখানেই মারতে চায়, তবে ঝেন সঠিক সময়ে সরে যায়। জিংয়ান কোনো মতে শিয়াংকে আটকে রাখে। গার্ডেরা সেখান থেকে ঝেনকে নিয়ে যায়, তবে শিয়াং তখনও শান্ত হতে চাচ্ছিল না। জিংয়ান ওকে বোঝায় তুমি সারা রাজ্যের রাজকুমারী, এখন যদি তুমি এই রাজ্যে এসে ঝেনকে মেরে দাও তাহলে ঝেনের সৈন্যরা তোমাকে ছাড়বে না। তবে তারপরও শিয়াং অনেক রেগে যায়, কারণ যত দ্রুত ও ঝেনকে মারতে পারবে তত দ্রুত জিংয়ানের উদ্দেশ্য সফল হবে এবং জিংয়ান ওকে ওর বাবা এবং ভাইয়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে সাহায্য করবে। অন্যদিকে ফ্যাং অনেকটা মন খারাপ করেছিল, তখন পিছন থেকে ইসিয়াও এসে জড়িয়ে ধরে ওকে। ইসিয়াওকে দেখে ফ্যাং অনেকটা খুশি হয়ে যায়।
তখনই সেখানে সতর্ক ঘণ্টা বেজে ওঠে। আসলে চেংইয়ানের পিছু নিয়ে চাংলেই পর্যন্ত চলে এসেছে ফ্যাংকে ধরার জন্য। তবে ওরা সবাই আগে থেকে সতর্ক হয়ে পিছনের দরজা থেকে বেরিয়ে যায়। চাংলেইয়ের গার্ডেরা সেখানে এসে কাউকে দেখতে পায় না। চাংলেই তো বুঝতে পারে ফ্যাং পালিয়েছে। অন্যদিকে এরা যখন পালাচ্ছিল তখন সেখানে জিয়ে এবং জিয়ের সৈন্যরা এসে ওদেরকে ঘিরে ফেলে। জিয়েকে দেখে লু রাগে ফেটে পড়ে। এরপর ওদের মধ্যে সেখানে লড়াই শুরু হয়ে যায়। সুযোগ পেতে লু এখানে জিয়ের কাজ সাবার করে দেয় এবং জিয়েকে মেরে নিজের ভাইদের মৃত্যুর প্রতিশোধ নেয়। ওরা সবাইকে মেরে দিয়েছিল এবং তাড়াতাড়ি সবাই মিলে সেখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে সেখানে চাংলেই চলে আসে। চাংলেই সেখানে জিয়ে সহ জিয়ের লোকেদের লাশ পড়ে থাকতে দেখে বুঝতে পারে এটা আসলেই ফ্যাংয়ের কাজ। তার মানে ও সন্দেহই ঠিক। পরের দিন দেখা যায় এমপ্রেস গিয়ে চাংলেইকে একটা থাপ্পড় বসিয়ে দেয়, কারণ চাংলেইয়ের বাবা থেকে সে জানতে পেরেছে কাল রাতে চেংইয়ান ফ্যাংয়ের সাথে দেখা করতে গিয়েছিল। চেংইয়ান নিজের মাকে বোঝানোর চেষ্টা করে আর এখন এসব কিছু বন্ধ করতে বলে। তবে এমপ্রেস এখানে আবারও সেই একই কথা বলে, আমি তোমার মা, তাই তুমি আমার আদেশেই চলবে। এবার এই বিষয়টা নিয়ে দুজনের মধ্যেই একটা মনোমালিন্য সৃষ্টি হয়। এদিকে শিয়াংয়ের জন্য জিংইয়ান তীরন্দাজ প্র্যাকটিস করছিল। তবে এসব কিছুতে ও তেমন একটা পারদর্শী ছিল না বলে হাতে অনেকটা ব্যথা পেয়ে যায়। শিয়াং জিজ্ঞেস করে, যেটা তুমি পারো না সেটা কেন করতে গিয়েছো? জিংইয়ান বলে, আমি তোমাকে সাহায্য করার জন্য এসব কিছু করছি। দেখো, যদি আমি কোনোভাবে সারা রাজ্য দখল করে ফেলি তাহলে ওই রাজ্যে সকল কিছু আমার কন্ট্রোলে চলে আসবে। তখন তোমার বাবা এবং ভাইয়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা আমার কাছে আরো বেশি সহজ হয়ে যাবে। শিয়াং এতে কিছু না বলে চুপচাপ থাকে। ফ্যাং নিজের ফ্যাং ব্যাটালিয়নের সামনে আসছে, যেখানে ক্যাম্পের সামনে থাকা গার্ডেরা ওকে দেখে অবাক হয়ে যায় যে ফ্যাং জীবিত আছে। তবে সবার মনে একটা সংকোচবোধ কাজ করছিল। ফ্যাং তো রাজাকে মেরেছে, তার মানে ও রাষ্ট্রদ্রোহী। কিন্তু ফ্যাংয়ের জন্য ওদের মনে আলাদা একটা জায়গা ছিল, যার জন্য ওরা ফ্যাংয়ের জন্য দরজা খুলে দেয়। ভিতরে যুদ্ধের মিনিস্টার হুয়া ছিল, যে তো ফ্যাংকে জীবিত দেখে 7 আসমান থেকে পড়ে। ফ্যাংকে জীবিত দেখে সবাই অনেক বেশি খুশি হলেও হুয়া এখানে বারবার বলতে থাকে, ওকে মেরে ফেলো, ও রাষ্ট্রদ্রোহী, বেশি দেরি করো না, তাহলে ও আমাদেরই ক্ষতি করে বসবে। তবে কেউই সামনের দিকে এগোয় না। ওদের মনে এখনো সংকোচ বোধ কাজ করছে। ফ্যাং নিজের তলোয়ার নিচে রেখে দিয়ে বলে, যদি তোমাদের সত্যি মনে হয় আমি রাষ্ট্রদ্রোহী তাহলে তোমরা আমাকে মেরে ফেলতে পারো, আমি কিছুই বলবো না। ওরা কেউই ফ্যাংকে মারতে এগোয় না ঠিকই, তারপরও ফ্যাংকে কেউই বিশ্বাস করতে পারছিল না। মানে ওদের মধ্যে একটা সংকোচ বোধ এখনো কাজ করছে। মিনিস্টার হুয়া ওদেরকে বলে, তাড়াতাড়ি ওকে মেরে ফেলো। তবে সবার মধ্যে থেকে তখন রাধুনি এগিয়ে আসে, যে সবার জন্য রান্না করে। সে এখানে ফ্যাংকে বলে, কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি আপনাকে বিশ্বাস করি রাজকুমার। আমি আবারও আপনার সেবা করতে চাই, আপনার জন্য রান্না করতে চাই। এবার এই রাধুনিকে দেখে যেটুকু ওদের মধ্যে সংকোচবোধ কাজ করছিল সেটুকু ভেঙে যায়। সবাই মিলে ফ্যাংয়ের কাছে গ্রিটিং করে এবং আবারও ফ্যাংকে নিজেদের কমান্ডার হিসেবে মেনে নেয়। এসব দেখে হুয়া অনেক রেগে যায় এবং বলতে থাকে, তাড়াতাড়ি ওকে মেরে ফেলো। তবে তখন সবাই মিলে হুয়ার উপরে চড়াও হয়ে যায় এবং ওকে গণধোলাই দিতে শুরু করে। ফ্যাং এটা দেখে স্বস্তি পায়, অন্তত ওর ব্যাটালিয়ান তো ওকে বিশ্বাস করে। ফ্যাংয়ের পরে আবারও ব্যাটালিয়ানদের নেতৃত্বের দায়িত্ব নেয় এবং ইশিয়াওকে সবার সামনে পরিচয় করিয়ে দেয় নিজেদের নতুন কমান্ডার হিসেবে। সবাই মিলে ইশিয়াও এবং ফ্যাংয়ের নামে জয়ধ্বনি দিতে থাকে। সবাই শত্রু নিধনের দৃঢ় প্রতিজ্ঞা করে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই চাংলেইয়ের বাবা ফ্যাং ব্যাটালিয়ান পরিদর্শন করতে আসে। তবে সব কিছু দেখে তার কাছে কেমন যেন সন্দেহজনক লাগছিল। তখনই ফ্যাং ব্যাটালিয়ান এসে চারদিক থেকে ওদেরকে ঘিরে ধরে। ফ্যাং সেখানে চলে আসে। ফ্যাংকে এখানে দেখে চাংলেইয়ের বাবা অনেক বেশি অবাক হয়ে যায়। ততক্ষণে ফ্যাংয়ের সৈন্যরা চাংলেইয়ের বাবার সৈন্যদেরকে মেরে দিয়েছিল। চাংলেইয়ের বাবা ফ্যাংকে মারার জন্য উদ্যত হয়। তবে তখনই ইশিয়াও তীর মেরে তাকে উল্টো আহত করে দেয়। ফ্যাং চাংলেইয়ের বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমি তো আপনাকে নিজের আঙ্কেলই ভেবেছিলাম, তাহলে কেন আপনি আমার সাথে এমনটা করলেন? চাংলেইয়ের বাবা বলে, আমি নিজের ছেলেকে বাঁচানোর জন্য এসব করেছি, দরকার হলে আবারও করব। সে পিছন থেকে ছুরি বের করতে থাকে ফ্যাংকে মারার জন্য। তবে তার আগে পিছন থেকে ইশিয়াও তীর মেরে
উল্টো তাকেই মেরে দেয়। মরতে মরতেও সে ফ্যাংয়ের কাছে আকুতি করে বলে যেন চাংলের কোনো ক্ষতি ফ্যাং না করে। তবে ফ্যাং এটা কি করে করবে, কারণ চাংলেই তো শুধু ওকেই নয় বরং দেশকে ধোঁকা দিয়েছে। চাংলের জন্য ওর ভাইয়েরা মারা গিয়েছে যুদ্ধের ময়দানে, চাংলের জন্য ওর সাথীদের প্রাণ গিয়েছে। চাংলেইকে ক্ষমা করা মানে তাদের আত্মার সাথে বেইমানি করা। চাংলের বাবা সেখানেই মারা যায়। তবে ফ্যাংয়ের কাজ এখানেই শেষ নয়। ফ্যাংয়ের পুরো সৈন্য দল ফ্যাংয়ের সাথে আছে। জিংয়ান অনেক বেশি রেগেছিল, কারণ জেন পিংলিং সিটিতে ফেরত চলে গিয়েছে এবং ও এটা নিয়েই গার্ডদের উপরে রাগারাগি করতে থাকে যে কেন ওরা জেনকে যেতে দিল। তখন সেখানে এমপ্রেস এসে বলে এতে ওদের কোনো দোষ নেই, আমি জেনকে যাওয়ার অনুমতি দিয়েছি। জিংয়ান এবার আরও রেগে গিয়ে বলে রাজা আমি নাকি আপনি? আমি না বলেছিলাম এখন থেকে আপনার নয় বরং আমার আদেশ চলবে? এমপ্রেস বলে তুমি নিজের দিকে দেখো, কেমন ব্যবহার করছো তুমি আমার সাথে। ওই শিয়াংই তোমার মাথাটা পুরো খেয়েছে। শিয়াংয়ের নামে বাজে কথা শুনে জিংয়ান আরও বেশি রেগে যায় এবং বলে খবরদার শিয়াংয়ের নামে বাজে কথা আমার সামনে বলবেন না, তাহলে খারাপ হয়ে যাবে। এমপ্রেস খুব ভালো করেই বুঝতে পারে তার ছেলে এখন তার আঁচলে আর বাধা নেই। অন্যদিকে আমরা ফ্যাংকে দেখতে পাই যে চাংলেয়ের বাবার লাশ সাথে করে নিয়ে আসে চাংলেয়ের ম্যানশনে এবং সেই ম্যানশনে ঢুকতেই চাংলেয়ের পুরো সৈন্য দলকে ওরা সবাই মিলে খতম করে দেয়। কিছুক্ষণ পরে চাংলেই সেখানে আসে এবং নিজের সৈন্যদের এরকম অবস্থা দেখে চাংলেই বুঝে যায় ফ্যাং এখানে এসেছে। চাংলেই ফ্যাংয়ের সাথে দেখা করতে ভিতরে চলে যায়। তবে ভিতরে গিয়ে যা দেখতে পায় তা দেখার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। সেখানে চাংলেই নিজের বাবার লাশ দেখতে পায়। এটা দেখে চাংলেই তো চিৎকার করে কান্না করতে শুরু করে। তখন সেখানে ফ্যাং চলে আসে। ফ্যাংকে দেখে চাংলেই আরও বেশি রেগে যায়। চাংলেই রেগে ফ্যাংকে ঘুষি মারলে ফ্যাং এবার আর থেমে থাকে না। ও এখানে চাংলেইকে মারতে শুরু করে। ফ্যাংয়ের চোখের সামনে সেই সকল বিশ্বাসঘাতকতার প্রতিচ্ছবি ভেসে উঠছিল, যেগুলো চাংলেই শুধু ওর সাথেই নয় বরং দেশের সাথেও করেছিল। মারতে মারতে ফ্যাং সেখানে চাংলেইকে মেরে ফেলে। এখানে চাংলেই ধীরে ধীরে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ফ্যাং এবার জোরে চিৎকার করে ওঠে। তখন সেখানে শিয়াও চলে আসে। দুজনে মিলে বাইরে বেরিয়ে আসে, যেখানে সবাই মিলে ওদের জন্য অপেক্ষা করছিল। পরে দেখা যায় চেংইয়ান আসে ফ্যাংয়ের সাথে দেখা করতে। ফ্যাং এখানে রাজা হওয়ার জন্য নিষেধ করে দেয়, ও রাজা হতে চায় না। চেংইয়ান তারপর সিদ্ধান্ত নেয় নিজের মাকে দূরে একটা টেম্পেলে প্রায়শ্চিত্ত করার জন্য পাঠিয়ে দেবে, যেহেতু ওর মা যে পাপ করেছে সেটা কখনোই ক্ষমার যোগ্য না। ফ্যাং এখানে ওকে কি বলে সান্ত্বনা দেবে সেটা নিজেই বুঝতে পারে না। চেংইয়ান এরপর নিজের মায়ের সাথে দেখা করতে আসে। এখানে এমপ্রেস খুশি হয়ে যায়। তবে চেংইয়ান বলে আমি আপনার সকল কুকর্মের বিষয়ে জেনে গিয়েছি, তাও যেহেতু আপনি আমার মা তাই আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। এজন্য আমি আপনাকে দূরে একটা টেম্পেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি, তাই আপনি তৈরি হয়ে নিন। এমপ্রেস প্রথমে সকল কিছুই অস্বীকার করে আর বলে আমি তোমার মা, তোমার জন্য এত কিছু করলাম, তাও তুমি আমাকে দোষারোপ করছো শুধুমাত্র এই ফ্যাংয়ের কথা শুনে। তবে এতক্ষণে চেংইয়ানের যা বোঝার তা সবই বোঝা হয়ে গিয়েছে। এটা বুঝতে পেরে এমপ্রেস এবার বলতে শুরু করে আমি তোমার ভালোর জন্যই তো এগুলো করেছি, তাই তোমার উচিত আমার কথা মেনে চলা। তবে এমপ্রেসের কোনো কথায় কান না দিয়ে সেখানেই এমপ্রেসকে বন্দি করে দিয়ে চেংইয়ান চলে যায়। এমপ্রেস তখন কান্নায় ভেঙে পড়ে। ফ্যাংয়ের সব কাজই প্রায় শেষ, এবার শিয়াংকে ফেরত আনার পালা। তাই ফ্যাং সিদ্ধান্ত নেয় কালই ও জিনশিন রাজ্যের দিকে রওনা দেবে শিয়াংকে ফেরত আনার জন্য। অন্যদিকে শিয়াং জানতে পেরেছে ফ্যাং বেঁচে আছে, তাই ও ফ্যাংয়ের সাথে দেখা করতে যেতে চায়। তবে জিংয়ান রেগে গিয়ে বলে তুমি ভুলে যেও না তুমি এখন আমার, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তখনই শিয়াং সেখানেই অজ্ঞান হয়ে যায়। জিংয়ান এটা দেখে চিন্তিত হয়ে তাড়াতাড়ি ডাক্তার ডাকতে বলে। ডাক্তার এসে শিয়াংকে চেক করে জানায় শিয়াং প্রেগনেন্ট, তাই অজ্ঞান হয়ে গিয়েছিল। এটা শুনে জিংয়ান অনেক বেশি অবাক হয়ে যায়, তার সাথে শিয়াংও অনেকটা শকড হয়ে যায়। তবে পরক্ষণেই জিংয়ান খুশি হয়ে যায়, কারণ জিংয়ান জানে এই বাচ্চাটা জেনের নয় বরং ওর নিজের বাচ্চা। জিংয়ান খুশি হলেও শিয়াং খুশি হতে পারে না,
কারণ শিয়াং এখন ফ্যাংয়ের সাথে যে কোনো মূল্যেই দেখা করতে চায়। জিংয়ান এবার এটা নিয়েই চিন্তায় পড়ে যায় শিয়াংয়ের মাথা থেকে এই ভূত কি করে ছাড়বে। সারা রাত এটা নিয়ে চিন্তা করে। তখনই একজন গার্ড এসে জানায় ফ্যাং নাকি জিনসিন রাজ্যের দিকে রওনা দিয়েছে শিয়াংকে নিয়ে যাওয়ার জন্য। এটাতে আরও বেশি চিন্তায় পড়ে যায় জিংয়ান। অন্যদিকে গোপন সূত্র থেকে ঝেন জেনে যায় শিয়াং জিংয়ানের বাচ্চার মা হতে চলেছে। এটাতে ঝেন রেগে যায়। তখন সেখানে উইরান চলে আসে। ঝেন বলে জিংয়ানের জন্মদিনের দিন জিংয়ান শিয়াংকে নিয়ে টেম্পলে যাবে প্রার্থনা করার জন্য। এমপ্রেসকে বলেছি ওই দিন আমি শিয়াংকে মেরে ফেলবো, তাই এমপ্রেস নিজে থেকে ইম্পেরিয়াল গার্ডদেরকে সরিয়ে দিয়েছে। তবে এমপ্রেস জানে না ওই দিন শুধু শিয়াং নয়, বরং জিংয়ান ওর সাথেই মরতে চলেছে। অন্যদিকে এরা জিনসিন রাজ্যে পৌঁছে গিয়েছিল। এখানে সিক্রেট এজেন্ট ইউচির কাছ থেকে ফ্যাং জানতে পারে যে জেনের সাথে শিয়াংয়ের ডিভোর্স হয়ে গিয়েছে। সবাই এতে বেশ অবাক হয়। তার সাথে এটাও বুঝতে পারে তার মানে শিয়াংয়ের সাথে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। ইশিয়াও নিজের পুরনো বান্ধবী যে কিনা একজন শপকিপার ছিল, তার নাম পেংনিয়ান, তার সাথে দেখা করতে যায়। ইশিয়াওকে এতদিন পরে দেখে পেংনিয়ান অনেকটা খুশি হয়ে যায়। ইশিয়াও এখানে পেংনিয়ানকে শিয়াংয়ের বিষয়ে খোঁজ খবর লাগানোর জন্য বলে, কারণ এর আগেও পেংনিয়ান ওকে এইসব বিষয়ে অনেক হেল্প করেছিল। শিয়াং জানতে পেরেছিল ফ্যাং ওকে নেওয়ার জন্য জিনসিন রাজ্যে এসেছে, তাই ও তখনই সেখান থেকে ফ্যাংয়ের সাথে দেখা করার জন্য যেতে চায়। কারণ বাবার মৃত্যুর পরে ফ্যাংই এখন একমাত্র ফ্যামিলি শিয়াংয়ের। জিংয়ান বলে তাহলে আমি কি, তুমি আমার কথা একবারও ভাববে না? শিয়াং বলে দেখো, তোমার আর আমার মধ্যে যা কিছু ছিল সেটা শুধুমাত্র একটা চুক্তির মতো, এছাড়া আর বেশি কিছু না। এটা শুনে জিংয়ান অনেকটা কষ্ট পায়। জিংয়ানকে রাজি করানোর জন্য শিয়াং এবার নিজের গলায় চাকু ধরে আর বলে তুমি যদি যেতে না দাও তাহলে বাচ্চা শুদ্ধ আমি এখানে আত্মহত্যা করব। জিংয়ান এতে রেগে যায় আর বলে তুমি আমাকে থ্রেট দিতে পারো না। তবে শিয়াং কোনো কথা মানতে রাজি না। জিংয়ান নিজের মাথা ঠান্ডা করে বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে যেতে দেব, তবে কাল আমার জন্মদিন, আমি চাই এই দিনটা তুমি আমার সাথে থেকে যাও। শিয়াং এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। পেংনিয়ানের কাছ থেকে ইশিয়াও যে খবরগুলো পেয়েছিল সেই খবরগুলো ফ্যাংকে জানায় যে ডিভোর্সের পরে শিয়াংয়ের অবস্থা কতটা খারাপ হয়েছিল। জিংয়ান ওকে রেখে দিয়েছিল নিজের হারেমে। এখন জিংয়ানের বাচ্চার মা হতে চলেছে শিয়াং। সব কিছু শুনে জেনের উপরে রাগে ফেটে পড়ে ফ্যাং, কারণ ও তো জেনের কাছে নিজের বোনের দায়িত্ব দিয়েছিল, তাহলে জেন এগুলো কি করে করতে পারলো। অন্যদিকে শিয়াং আয়নায় নিজের পুরনো প্রতিচ্ছবি দেখে অনেকটা ইমোশনাল হয়ে যায়। নিংফেই চলে আসে ইশিয়াওর সাথে দেখা করার জন্য। আসলে ইশিয়াও ওকে আসতে বলেছে। নিংফেই মূলত এখানে এসেছিল ওদেরকে হেল্প করতে। পরের দিন আমরা শিয়াংকে হোটেলের সামনে নামতে দেখি। আসলে শিয়াং এখানে ফ্যাংয়ের সাথে দেখা করতে এসেছিল। ফ্যাং শিয়াংকে দেখে অনেকটা খুশি হয়ে যায়। শিয়াং ওকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে এবং বারবার ক্ষমা চাইতে থাকে, কারণ ফ্যাংয়ের কথায় অবাধ্য হওয়ার জন্যই আজ শিয়াংয়ের এই অবস্থা। শিয়াং বারবার বলতে থাকে আমি তোমার বোন হওয়ার যোগ্য না। ফ্যাং তখন ওকে সান্ত্বনা দেয় আর বলে আমি এখন এসে গিয়েছি, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর রাতের বেলা সিন দেখানো হয়। আজ জিংয়ানের জন্মদিন, তাই জিংয়ান এখানে ঢোল পিটিয়ে টেম্পলে প্রার্থনা করছিল। তবে কিছুতেই জিংয়ান খুশি হতে পারছিল না। শিয়াং নিজের কথা রাখে এবং জিংয়ানের সাথে জন্মদিন সেলিব্রেট করতে আসে। জিংয়ানকে জন্মদিনের উইশ করে। জিংয়ান হেসে বলে উইশ করার কি দরকার আছে, আমি এখানকার রাজা, আমি যা চাই তা সাথে সাথেই পেয়ে যাই, আমার জীবনে কি দুঃখ আছে নাকি। শিয়াং বলে আপনি উপর থেকে যতই নিজেকে সুখী দেখানোর চেষ্টা করুন, ভিতর থেকে আপনি কখনোই প্রকৃতপক্ষে সুখী হতে পারেননি। এটাতে জিংয়ান রেগে গিয়ে বলে কে বলেছে আমি সুখী নই। শিয়াং আর কথা বাড়ায় না এবং বলে আজকের পর থেকে আমাদের আর কখনোই দেখা হবে না। জিংয়ানের এতে মন খারাপ হয়ে যায়। জিংয়ান বলে অন্তত পক্ষে যেদিন আমার বাচ্চাটা জন্ম নেবে সেদিন আমাকে খবর দিও। শিয়াং এতে না বলে দেয়। তখন আমাদেরকে বাইরের সিন দেখানো হয়, যেখানে এমপ্রেস তো আগে থেকে ইম্পেরিয়াল গার্ডদের সরিয়ে দিয়েছিল, তবে ঝেন সেখানে এসে বাকি দুজন গার্ড ছিল যারা জিংয়ানকে পাহারা দিচ্ছিল তাদেরকে মেরে ফেলে। এদিকে শিয়াং চলে যেতেই যাচ্ছিল, তখনই ভিতরে ঢুকে আসে ঝেনদের গার্ড। এখানে জিংয়ান শিয়াংকে রক্ষা করার জন্য হাতে তলোয়ার তুলে নেয়।
তবে তখনই সেখানে ঝেন চলে আসে। জিংয়ান বলে, তোর শত্রুতা আমার সাথে যা ইচ্ছা কর, কিন্তু তার আগে শিয়াংকে এখান থেকে যেতে দে। তবে জেন কোনো কথা না শুনে জিংয়ানকে খুবই বাজেভাবে মারতে শুরু করে। জিংয়ানের প্রতি এতদিন ধরে যে সমস্ত রাগ জমে আছে সেগুলোর প্রতিশোধ নিতে শুরু করে। শিয়াংকে দুজন গার্ড মিলে ধরে রেখেছিল। এত মার খাওয়ার পরও জিংয়ান হাসতে থাকে এবং জেনের কাছে মাথা নত করে না, যেটাতে জেন আরও রেগে গিয়ে ওর উপরে টর্চার করতে শুরু করে। এগুলো দেখে শিয়াং আর নিজেকে সামলে রাখতে পারে না। জিংয়ানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল এবং জেন অনেকটা মজা পাচ্ছিল। শিয়াং নিজেকে ছাড়িয়ে জেনকে জিংয়ানের থেকে দূরে সরিয়ে দেয়। এখানে জিংয়ানের এমন অবস্থা দেখে শিয়াংয়ের অনেক বেশি খারাপ লাগতে থাকে। জিংয়ান বলে, আমি কখনোই তোমাকে আমার দিকে তাকিয়ে হাসতে দেখিনি। আজ আমার এই ইচ্ছেটা পূরণ করো, আমি তোমার হাসি মুখ দেখতে চাই। শিয়াংয়ের অনেক বেশি কান্না পাচ্ছিল, তারপরও জোর করে নিজের মুখে হাসি ফোটায়, যেটা দেখে জিংয়ান অনেকটা শান্তি পেয়ে বলে, তোমার হাসি অনেক বেশি সুন্দর। তখনই জেন জোর করে শিয়াংকে তুলে নিয়ে শিয়াংয়ের পেটের কাছে তলোয়ার রাখে। এটা দেখে জিংয়ান তখন জেনের কাছে অনেক আকুতি মিনতি করতে শুরু করে, এমনকি জেনের পা ধরে ক্ষমা চায়, শিয়াংকে ছেড়ে দেওয়ার জন্য বলে। শিয়াং এটা দেখে অনেক বেশি কান্নায় ভেঙে পড়ে। জিংয়ান ওকে বাঁচানোর জন্য এত কিছু করছে এটা দেখে জেন তো সিদ্ধান্ত নেয় জিংয়ান যেটাতে বেশি কষ্ট পাবে ও সেটাই করবে। তাই তখন 7-5 না ভেবে ওই তলোয়ারটা শিয়াংয়ের পেটে ঢুকিয়ে দেয়। এটা দেখে জিংয়ান জোরে চিৎকার করে ওঠে। মুহূর্তের মধ্যেই শিয়াং মাটিতে লুটিয়ে পড়ে। এখানে জেন জিংয়ানের বুকেও তলোয়ার ঢুকিয়ে দেয়। জিংয়ানও তখন শিয়াংয়ের পাশে পড়ে যায়। শিয়াং তখনও বেঁচে ছিল, তবে শিয়াংয়ের চোখের সামনে জিংয়ান নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যেটা দেখে শিয়াংয়ের চোখ দিয়ে পানি পড়ে। জেনের লোকেরা সেখান থেকে জিংয়ানের বডি নিয়ে চলে যায়। পড়ে থাকে শুধু শিয়াং। কিছুক্ষণের মধ্যে সেখানে ফ্যাংরা চলে আসে। ফ্যাং শিয়াংয়ের এই অবস্থা দেখে অনেকটা চিন্তায় পড়ে যায়। তবে শিয়াং তখন বারবার জিংয়ানের কথাই বলছিল। জেন জিংয়ানকে মেরে দিয়েছে এবং ওর বডি নিয়ে এই দিক দিয়ে পালিয়ে গেছে। ইশিয়াও ফ্যাংকে বলে তাড়াতাড়ি শিয়াংকে নিয়ে ডাক্তারের কাছে যেতে, জেনকে ওরা দেখে নেবে বলে নিংফেই এবং ইশিয়াও সেখান থেকে চলে যায়। জেন শহরের ভিতর থেকে ক্যারেজ নিয়ে জিংয়ানের লাশ নিয়ে যাচ্ছিল। এখানে শহরের লোকেরা আনন্দ করছিল জিংয়ানের জন্মদিন উপলক্ষে। তবে কেউ তো এটা জানে না জেন অলরেডি জিংয়ানকে মেরে দিয়েছে। এমপ্রেস অপেক্ষা করছিল শিয়াংয়ের মৃত্যুর খবর আসার জন্য। তখন সেখানে জেন চলে আসে। এমপ্রেস জিজ্ঞেস করে কাজ হয়েছে কিনা। জেন বলে, আপনার জন্যই কাজটা সম্পূর্ণ হয়েছে, কারণ আপনি ইম্পেরিয়াল গার্ডদেরকে সরিয়ে দিয়েছেন আর আমি ওকে মেরেও ফেলেছি। তখন সেখানে চাদরে মুড়িয়ে একটা লাশ নিয়ে আসা হয়। এমপ্রেস মনে করে এটা শিয়াংয়ের লাশ। তবে চাদর সরাতেই ভিতরে জিংয়ানের লাশ দেখে এমপ্রেস ভয়ে আটকে ওঠে এবং বুঝতে পারে জেন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জেন তো এখানে জোর করে এমপ্রেসকে সেই বিষটা খাইয়ে দেয়, যে বিষটা এতদিন ধরে এমপ্রেস ওকে খাইয়েছে। এবার বিষের প্রভাবে এমপ্রেস কাতরাতে কাতরাতে সেখানেই মারা যায়। শিয়াং এখন বেশ কিছুটা সুস্থ হয়েছিল, তবে শিয়াংয়ের বাচ্চাটা আর নেই এবং শিয়াং চাইলেও আর কখনোই মা হতে পারবে না। ফ্যাংওকে এসব কিছু নিয়ে চিন্তা করতে নিষেধ করে। তবে তখন শিয়াংয়ের বারবার জিংয়ানের কথা মনে পড়ছিল। জিংয়ানের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে ওর মন খারাপ হয়ে যায়। ফ্যাং ঠিক করে নেয় শিয়াংয়ের সাথে হওয়া এই অন্যায়ের প্রতিশোধ ও যে করেই হোক নিয়েই ছাড়বে। কালকেই ওরা সবাই মিলে একসাথে জেনের ম্যানশনে আক্রমণ করবে এবং জেনকে শেষ করবে। অন্যদিকে জেনও ফ্যাংকে মারার প্ল্যান করছিল। ফ্যাংকে মেরে ইশিয়াওকে নিয়ে আসবে নিজের কাছে। পরের দিন সবাই মিলে চলে আসে জেনের ম্যানশনে অ্যাটাক করার জন্য। সবাই প্রস্তুতি নিয়ে এসেছিল। তখন উইরান নিজের সৈন্যসহ ওদের পথ আটকে দাঁড়ায়। এখানে সবাই মিলে উইরানের সৈন্যদের সাথে লড়াই করতে শুরু করে। সুযোগ পেতেই ফ্যাং ভিতরে ঢুকে আসে জেনকে মারার জন্য। তবে তখনই জেনের সৈন্যরা ওকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং সেখানে থাকা দরজাটা বন্ধ করে দেয়। বাইরে থেকে ইশিয়াও এটা দেখতে পায় এবং যেতে চায়, তবে তখন উইরান এসে ইশিয়াওয়ের পথ আটকায়। অন্যদিকে উপর থেকে জেন ফ্যাংকে ডাক দেয়
বলে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ফ্যাং বলে এই প্রথম কাউকে দেখলাম যে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করছে। এটা বলেই ফ্যাং তখন ওই সৈন্যদেরকে মারতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত সৈন্যদেরকে মেরে শেষ করে দেয়। এটা দেখে জেন আর কোনো উপায় না পেয়ে নিচে নেমে আসে ফ্যাংয়ের সাথে লড়াই করার জন্য। দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে উইরান সুযোগ পেতে ইশিয়াওকে মারতে যাচ্ছিল, তবে তার আগেই নিংফেই পিছন থেকে এসে উইরানকে মেরে দেয়। নিংফেই উইরানকে জিজ্ঞেস করে ইশিয়াও তো আমাদের বোন হয়, তাহলে তুমি তাকে মারার কথা কি করে ভাবতে পারো? উইরান বলে তুমি আমাকে মেরে ফেলেছো, ভালোই করেছো। এই জন্মে আমি তোমাদের হয়ে থাকতে পারলাম না, তবে পরের জন্মে যদি বলতে কিছু হয়ে থাকে তাহলে সেই জন্মে আমি তোমাদেরই ভাই হতে চাই। ইশিয়াওরও একটু একটু খারাপ লাগে উইরানের জন্য। উইরান সেখানেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে লড়াই করতে করতে ফ্যাং এবং ঝেন দুজনের অবস্থায় অনেকটা ঘায়াল হয়ে যায়। সুযোগ পেতেই ঝেন এখানে নিজের তীর দিয়ে ফ্যাংকে মারার জন্য যেতে থাকে, তবে তার আগে ইশিয়াও সেখানে এসে তীর দিয়ে ঝেনকে আঘাত করে। এই সুযোগ পেতেই ফ্যাং তখন ঝেনের পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। ঝেন ইশিয়াওকে বলে আমি ভাবতেও পারিনি যে তুমি আমাকে এভাবে তীর মারবে। ইশিয়াও বলে তুমিও আমাকে তীর মেরেছিলে, তীর মেরে খাট থেকে ফেলে দিয়েছিলে, এটা তারই প্রতিশোধ ভেবে নাও। ঝেন বলে এই একটাই ভুল আমি আমার লাইফে করেছি। আসলে তখন আমি বুঝতে পারিনি যে তুমি আমার কাছে এতটা ইম্পর্টেন্ট। তখন আমি ভেবেছিলাম আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট হলো জিংয়ানকে সরিয়ে রাজা হওয়া, কিন্তু যখন আমি দেখলাম তুমি পাহাড় থেকে পড়ে যাচ্ছ তখন আমি রিয়েলাইজ করেছি যে তুমি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কথাগুলো বলেই জেন সেখানেই মারা যায়। সিন এখানে কাট হলে পরের সিনে আমরা চেংয়ানকে দেখতে পাই, যে এখানে এমপ্রেসকে নিতে এসেছিল তাকে টেম্পেলে পাঠিয়ে দেওয়ার জন্য। তবে ভেতরে গিয়ে চেংয়াং অবাক হয়ে যায়। ভেতরে পড়ে আছে এমপ্রেসের গলা কাটা দেহ। আসলে এমপ্রেস নিজ থেকেই আত্মহত্যা করে নিয়েছে, যেটা দেখে চেংয়াং কান্নায় ভেঙে পড়ে। এরপর আমাদেরকে ফ্যাংয়ের ম্যানশন দেখানো হয়, যেখানে সবাই মিলে অনেক হাসি ঠাট্টা করছিল। এমনকি এখানে লিং এবং নিংফের সম্পর্ক নিয়ে ওরা ইয়ার্কি মারতে থাকে, যেটাতে নিংফে একটু লজ্জা পায়, সাথে সাথে রেগেও যায়। এরপর আমাদেরকে পাহাড়ের উপরে সিন দেখানো হয়, যেখানে ইশিয়াও এবং ফ্যাং বসে বসে পাহাড়ের ভিউ এনজয় করছিল, তার সাথে একে অপরের দিকে তাকিয়েছিল। দুজনে মিলে এখানে একে অপরকে ভালোবাসার প্রতিজ্ঞা করে, একসাথে থাকার প্রতিজ্ঞা করে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একে অপরের সাথে থাকার প্রতিজ্ঞা করে। এই প্রতিজ্ঞাগুলো করার মাধ্যমেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো আশা করছি তোমাদের ড্রামাটা ভালো লেগেছে। তো এখানে তোমাদেরকে জিংয়ান এবং ঝেনের বিষয়ে কিছুটা ক্লিয়ার করে দিতে চাই। জিংয়ান মূলত উপর থেকে নিজেকে অনেক কঠোর এবং খারাপ দেখানোর চেষ্টা করত। জিংয়ানেরও ক্ষমতার লোভ ছিল, তবে জিংয়ান এতটাও ক্ষমতার লোভী ছিল না যে নিজের আপনজনদেরকেও মেরে ফেলবে। যেমন শিয়াংকে বাঁচানোর জন্য জিংয়ান নিজের সমস্ত আত্মসম্মান বিসর্জন দিয়ে ঝেনের পা ধরেছিল। অন্যদিকে ঝেন, যে উপর থেকে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করলেও ভিতর থেকে অনেক বেশি শয়তান এবং ক্ষমতার লোভী, যেটা আগে থেকেই জিংয়ান বুঝতে পেরেছিল, এবং এই কারণেই মূলত জিংয়ান ঝেনকে সহ্য করতে পারত না, ঝেনকে মেরে ফেলতে চাইতো। জেন এতটাই ক্ষমতালোভী ছিল যে নিজের আপনজনদেরকে মেরে ফেলার বিষয়েও ও একবারও ভাবতো না। যেমন ইশিয়াওকে তীর মেরে খাত থেকে ফেলে দিয়েছিল, যদিও পরে গিয়ে ও রিয়েলাইজ করে যে এটা করা ওর উচিত হয়নি, বরং ইশিয়াও ওর জীবনে ইম্পর্ট্যান্ট রাখে কিছুটা। তবে তারপরও ও কিন্তু ক্ষমতার লোভ ছাড়েনি, বরং একের পর এক খারাপ কাজ করতেই রয়েছে। তো আজ এখানেই শেষ করছে, দেখা হবে অন্য কোনো ড্রামা নিয়ে।